গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালোই আছো। আর তোমাদের এই সকালটাকে আরো ভালো করার জন্য শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। আমরা যেটা দেখেছিলাম যে ঠাম্মি যদি সুধার স্বপ্নগুলো, ইচ্ছেগুলো সমেত সুধাকে মেনে নিতে পারেন, তাহলেই সুধার একমাত্র গৃহপ্রবেশ হবে। ঠাম্মি তো সেটাতে রাজি হয়ে যান। ঠাম্মি বলে, তোমাকে আমাদের ব্যবসাকে আবার দাঁড় করাতে হবে নতুনভাবে, নতুন সাজে। তোমার প্রজাপতি বিস্কিট, পদ্ম নিমকি, এই সমস্ত কিছুকে ফিরিয়ে আনতে হবে নতুন রূপে, নতুন সাজে। আমাদের ফ্যাক্টরিকে দাঁড় করাতে হবে। তুমি যদি এটাতে রাজি থাকো, তাহলে আমি তোমার স্বপ্নগুলোকে মেনে নিতে রাজি আছি। তুমি তোমার স্বপ্ন পূরণ করো, তোমার ইচ্ছেগুলোকে পূরণ করো, কিন্তু এই সংসারে সমস্ত কাজকর্ম বজায় রেখে, নিয়মকানুন মেনে চলে। সুধা রাজি হয়ে যায়, বলে আমি থাকতে এই সংসারে আমি কারোর নজর পড়তে দেব না। আমি থাকতে এই সংসারের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি এই সংসারের সমস্ত নিয়মকানুন মেনে চলবো। এরপরে সুধার হাতে সংসারের চাবি তুলে দেন ঠাম্মি। বলে, আমার এই বাড়ির সমস্ত বউরাই ভালো, খুব যত্ন সহকারে এই বাড়ির দায়িত্ব পালন করেছে। তার জন্য আমার সংসারটা এতদিনে উতলে উঠেছে, আরো উতলে উঠেছে। কিন্তু আমি তাদের মধ্যে হয়তো সেই জিনিসটা দেখতে পাইনি যে জিনিসটা আমি তোমার মধ্যে দেখতে পেয়েছি। সেই জন্য আজ থেকে, এখন থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব, সমস্ত কর্তব্য তোমার। তোমাকে তোমার ভালোবাসা দিয়ে আর নিষ্ঠার সাথে এই সংসারকে আগলে রাখতে হবে। সুধা বলে, আপনি একদম চিন্তা করবেন না। ঠাম্মি এটাও বলে, আর তোমার যে ডান পিঠে বোনটা, তাকে কিন্তু সবকিছু শেখাতে হবে। তখন বলে, হ্যাঁ, এই ঝিনুক না, দাঁড়ান, কানটা ধরে নিয়ে আসে ঝিনুকের। বলে, এই তোরা যে সব করেছিস না, দাঁড়া, তোদের শিক্ষা দেওয়া বাকি আছে। সমুদ্রকেও বলতে থাকে, দাঁড়াও, তোমাকে না এবার আমি এমন মার মারবো, তোমরা যেটা করেছো, মানে এরকমই আর কি, হাসি ঠাট্টা হইচই চলছে। এদিকে ঠাম্মি তো খুব খুশি তার সংসারের দায়িত্ব সুধাকে দিয়ে। ঠাম্মি দাদুর দিকে তাকায়। দাদুও এবার ঠাম্মির সিদ্ধান্তে সহমতি দেন। পাশ থেকে কিন্তু এই সমস্ত কিছু তুহিনা আর সার্থক দেখছে। সার্থক বলে, আনন্দ করে নাও, এই ক্ষণিকের আনন্দটাই তোমার জীবনে থাকবে। এরপর থেকে তো দুঃখ আর দুঃখ, কারণ এরপরে আমি এমন চাল দেব যে যেটা তোমরা কেউ কল্পনাও করতে পারছো না, বিশেষ করে তুমি আর তেজ। পরে সুধা আবার হসপিটালে যায় সেই সমস্ত বাচ্চাদের কাছে। বাচ্চাদেরকে নিজে হাতে খাইয়ে দেয় সুধা। বাচ্চারা এখন সবাই ভালো আছে। তেজ আসে, সেখানে পুলিশও আসে। পুলিশ এসে বলে যে, মানে পুলিশের কাছে সে দিয়া মেয়েটার খোঁজ করছে, দিয়া রিপোর্টার মেয়েটার, যে সিসিটিভি ফুটেজটা দেবে বলেছিল। সুধা বলে, এত এইভাবে তো একটা ব্রাইট মেয়ে উধাও হয়ে যেতে পারে না, আপনারা ওকে খুঁজে বের করুন। আর হসপিটাল থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলে, ঠিক আছে, এটাকে আমরা খতিয়ে দেখব, যদি কোনো প্রমাণ পাই আমরা অবশ্যই বলবো, আর দিয়াকে খোঁজারও আমরা আপ্রাণ চেষ্টা করব। সুধা বলে, হ্যাঁ, এটা একটু আপনারা চেষ্টা করুন। এরপরে সুধা আর তেজ দুজনেই যায় তাদের ফ্যাক্টরিতে, তাদের সমস্ত কর্মচারীর সাথে কথা বলতে। তারা যে তাদের ব্যবসাকে আবার নতুনভাবে, নতুন রূপে সাজিয়ে তুলতে চায়, সেটা ব্যাপারে আলোচনা করতে। তেজ বলে যে এই তেজ বেকারির অনেকে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, এতটাই ক্ষতি যে একদম তলানিতে নিয়ে এনে ঠেকেছে, কিন্তু ব্যাস অনেক হয়েছে, আর না, এবার আমরা কাউকে এই ফ্যাক্টরির, এই ব্যবসার ক্ষতি করতে দেব না। কাননবালা দেবী নিজের যে কঠোর পরিশ্রম দিয়ে এই ব্যবসাকে এত উঁচু করে, এত বড় করে দাঁড় করিয়েছেন, সেটাকে আমরা এবার উঁচু জায়গায় নিয়ে যাব। আমরা সবাই মিলে যদি আবার কঠোর পরিশ্রম করি, তাহলে এই বেকারিকে আমরা আবার দাঁড় করাতে পারবো। এই বেকারি আবার নতুন করে লঞ্চ হবে, নতুন রূপে, আমার স্ত্রী সুধাময়ীর হাত ধরে। ফ্যাক্টরিতে সবার সাথে সুধার আলাপ করিয়ে দেওয়া হয়। তার মধ্যে একজন আছেন দাসবাবু, যিনি আবার গোপনে আরেকজনকে বলছেন, ইনি ঠেলাগাড়ি লাগিয়েছিলেন খাওয়ার দোকানের, এখন এসছেন ফ্যাক্টরিতে কাজ করতে। যদি কোনো গন্ডগোল থেকে থাকে, হয়তো এই দাসবাবুর মধ্যে থাকলেও থাকতে পারে। দেখা যাক আগামী দিনগুলোতে কি হয়। এদিকে এই সমস্ত যে আলোচনা চলছে, সার্থক কিন্তু আবার সেখানেও পৌঁছে গেছে। সার্থক দেখছি সবখানে বেশ ভালোই পৌঁছে যাচ্ছে ঠিক সময় মতো। সেখানে দাঁড়িয়েও সবটা শুনছে সার্থক। সার্থক বলছে, তোমার জীবনের নতুন অধ্যায় তোমার জীবনের শেষ অধ্যায় হয়ে দাঁড়াবে। এদিকে সুধাও ফ্যাক্টরিতে কাজ করবে। ফ্যাক্টরির কাজে লেগে পড়ে। কাউকে চিনি আনতে বলে, সুধা চলে যায় গুড় আনতে। এরপরে আনতে গিয়ে একটা খেলনা দেখতে পায়। বলে, ফ্যাক্টরিতে এরকম খেলনা কোথা থেকে আসবে? তেজকে দেখায়, তেজের বাবা মানে তার শ্বশুরমশাইকেও দেখায়। তারা সমস্ত লোকজনকে জিজ্ঞাসা করে ওখানে উপস্থিত ফ্যাক্টরি, যে কোনো বাচ্চা এখানে এসেছিল কিনা, কিন্তু বলে যে না, এখানে তো কারো কোনো বাচ্চা আসেনি। তাহলে খেলনা এলো কোথা থেকে?
এদিকে সুধা কিন্তু ঘর থেকে একটা জুতো সমেত ছায়া সরে যেতে দেখলো। সুধা বলে, আমি এখানে কাউকে দেখলাম মিস্টার বসু মল্লিক। তখন সবাই মিলে ঘরে খুঁজতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। বলে, আমি নিজের চোখে দেখলাম। তেজ বলে, কোথাও কেউ নেই, আপনি অযথা ভয় পাচ্ছেন। সুধা বলে, আমার মনে হচ্ছে কেউ আমাদের উপরে নজর রাখছে, কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। সুধা বলে, কে? তেজ বলে, কে হতে পারে? সুধা বলে, সার্থক নয় তো? সার্থক তো ব্যাঙ্গালোর থেকে পালিয়েছে। তখন তেজ বলে, আমার ব্যাঙ্গালোর পুলিশের সাথে কথা চলছে, তারা ওকে পুরো ব্যাঙ্গালোর বাস স্টপ সব জায়গাতে খুঁজে বেড়াচ্ছে। আর তারা এটাও বলেছে সে নাকি কলকাতায় আসেনি, সে নাকি এখনো ব্যাঙ্গালোরেই আছে। তখন সুধা বলে, ওর কিন্তু অনেক পরিচয়, ও কিন্তু নিজের নাম ইউজ করে ব্যাঙ্গালোরের বাইরে যাবে না। আপনি একটু দেখুন, আমার কেন জানি না মন বলছে এইসবের পিছনে সার্থক থাকলেও থাকতে পারে। সুধার সন্দেহটা একদম ঠিক দিকে এগোচ্ছে, কিন্তু শুধুমাত্র সন্দেহের বশে তো কাউকে সন্দেহ করবে না তেজ, প্রমাণ ছাড়া। তেজ কেন, কেউই করবে না। তাই সুধার কথা এই মুহূর্তে মেনে নিতে নারাজ সবাই। এদিকে সুধা ফ্যাক্টরিতে কাজ শুরু করে দিয়েছে, বিস্কিট একের পর এক বানাচ্ছে আর সবাইকে দেখিয়ে দিচ্ছে যে কিছু কিছু স্যাম্পল কপিগুলো বানাচ্ছে আর কি, আর সবাইকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কোনটা কি বানাবে। দাসবাবুর তো একটা আপত্তি ছিল এই সুধাকে নিয়ে, এবার কিন্তু তিনি তার আপত্তিটা প্রকাশ করে ফেলেন। সুধা তো সবাইকে বলে যে, আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সবটাই, এবার আপনারা বুঝতে পেরেছেন তো? যদি কোনো রকম বুঝতে না পেরে থাকেন, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু আপনারা আমাকে করতে পারেন। দাসবাবু বলেন, ওদের উত্তরটা বরঞ্চ আমিই দিচ্ছি। আসলে 30 বছর ধরে আমি ইনচার্জে আছি, তো সমস্ত ব্যাপারটা আমি দেখাশোনা করছি। তো এইভাবে হঠাৎ করে কেউ এসে কবজা করে নেবে, আমার জায়গাটা নেবে, সেটা হতে পারে না। সুধা আর তেজ তো শুনে একটু অবাক হয়ে যায় দাসবাবুর কথা। তেজ বলে, কবজা মানে কি বলতে চাইছেন আপনি? উনি বলেন, আমাদের এই ফ্যাক্টরিতে বরাবর ময়দা দিয়ে বিস্কিট বানানো হয়েছে, এখন উনি এসছেন আটা দিয়ে বিস্কিট বানানোর জন্য। আটা আর বেসন দিয়ে বিস্কিট বানালে সেই স্বাদ মোটেও ভালো হবে না। আর মেয়ে মানুষরা ব্যবসার কি বোঝে? তার মধ্যে উনি একজন ডিভোর্সি। এখন ওনার কথা শুনে আমাদেরকে চলতে হবে যে কিভাবে কোন জিনিসটা ভালো হবে আর কোন জিনিসটা মন্দ হবে? উনি এখন আমাদেরকে শিখিয়ে দেবেন, তারপরে আমরা সেই শিক্ষা অনুযায়ী কাজ করব। সুধা বলে যে, আপনি আমার কাছে শ্রদ্ধেয়। নতুন প্রজন্মের সাথে সাথে নতুন প্রযুক্তিও আমাদেরকে শিখতে হবে, নতুন প্রযুক্তির সাথে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আর এখানে শুধু আটাই নেই, এখানে তিল আছে, তিসি আছে, অনেক রকমের বীজ আছে। এখন তো সবাই স্বাস্থ্য সচেতন, সেই জন্য এখন তেজ বেকারি সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে নতুন প্রোডাক্ট মার্কেটে আনবে। দাসবাবু তো বলতে থাকেন, দুদিন খাবে তারপরে ভুলে যাবে। তেজ বলে, কি খাবে কি ভুলে যাবে সেটা আপনাকে ভাবতে হবে না, আপনাকে উনি যেরকমটা দেখিয়ে দিচ্ছেন আপনি শুধু সেরকমটাই করুন, বাকিটা আমাদের উপরে ছেড়ে দিন। তেজ তো এবার দাসবাবুর উপরে খুব রেগে যায়, উল্টো পাল্টা কথা বলছে সেই কারণে। সুধা তখন ডেকে নিয়ে আসে যে, কি করছেন আপনি, একটু শান্ত হন, উনি বয়স্ক মানুষ, গুরুজন। তখন তেজ বলে, আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার গুরুজন, কিন্তু আমি শান্তভাবে আপনাকে কিছু কথা বলছি। এখানে সেভাবেই কাজ হবে যেভাবে উনি চাইবেন, আর আমি এই কাজে কাউকে বাধা দিতে দেব না। তেজ বেকারি যে তলানিতে এসে ঠেকেছে, একমাত্র এখন উনি আর ওনার বানানো বিস্কিটই আমাদেরকে উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে, তাই এই কাজে আমি কাউকে বাধা দিতে পারবো না। আপনার যদি কোনো রকম আপত্তি থেকে থাকে তাহলে দরজা খোলা আছে, আপনি যেতে পারেন। না হলে আপনি এক কাজ করুন, আপনি বরঞ্চ অফিসের দিকটা সামলান, কাগজপত্র হিসেবপত্র এইসব সামলান, ফ্যাক্টরির কাজ আপনাকে করতে হবে না। দাসবাবু তো রেগে চলে যায়। সুধা তখন বলে, এটা আপনি কি করলেন? উনি বয়স্ক মানুষ, আগেকার দিনের মানুষ, সবার পক্ষে তো নতুন প্রজন্ম বা নতুন প্রযুক্তি মেনে নেওয়া সম্ভব হয় না। আপনি ওনাকে অন্যভাবে বলতে পারতেন বা সময় দিতে পারতেন। এই কথা বলতে বলতে ঠিক তেজ তখন বলে, আমি আপনার স্বামী, আমার সামনে দাঁড়িয়ে কোনো স্ত্রীকে অপমান করা হবে এটা আমি সহ্য করতে পারবো না। তখন সুধার ফোনে কিন্তু একটা ফোন আসে, ঝিনুক ফোন করেছে। ঝিনুক ফোন করে বলে, কালকে জ্যোৎস্নাদির আর উজ্জ্বলদার 10 বছরের অ্যানিভার্সারি। এটা শুনে তো সুধা খুব খুশি হয়ে যায়, বলে ঠিক আছে, বাড়ি ফিরে এসে এমন প্ল্যান করব যে ওনাদের এই অ্যানিভার্সারিটা ওনাদের সারা জীবন মনে রাখবে ওনারা। এদিকে তো দাসবাবু এতটাই আঘাত পেয়েছেন যে ড্রিঙ্ক করতে করতে বেরিয়ে এসছেন আর বলছেন যে এতদিনের অভিজ্ঞতা তার কোনো দাম নেই, এই নতুন নতুন ছেলে মেয়েরা সব আসবে আর সব কিছুকে ভেস্তে দেবে। এই জন্য বলে মেয়ে মানুষদের বাড়িতেই থাকা উচিত, বাড়ির কাজকর্ম করা উচিত, এই ব্যবসাপত্র এই সমস্ত কিছু পুরুষ মানুষের কাজ। বলে, এত বছর ধরে আমি সবকিছু সামলেছি, এই যন্ত্রপাতি, এই বিস্কুটের খুঁটিনাটি সব আমি জানি সব, আর আমাকে কিনা তাড়িয়ে দিল, কালকের মেয়ে এসে আমাকে তাড়িয়ে দিল। ঠিক এই মুহূর্তটা সুযোগ নিল সার্থক, উনি পড়ে যাচ্ছিলেন, সামলালো এসে সার্থক। বলে, কে আপনি, সরে যান। সার্থক বলে, আপনার আর আমার শত্রু কিন্তু এক, সুধা। সার্থক বলছে,
আপনাকে আপনার জায়গাটা কিন্তু আমি ফিরিয়ে দিতে পারি। আমার কথা শুনে আপনাকে কাজ করতে হবে। আর এদিকে বাড়িতে সুধা, তেজ, ডলি, ঝিনুক, সমুদ্র সবাই মিলে আর কি ওই অ্যানিভার্সারির প্ল্যানটা করছে, যে অ্যানিভার্সারিতে এমন কিছু একটা সারপ্রাইজ দিতে হবে যেটা ওরা সারা জীবন মনে রাখবে। সুধা তখন বলে যে আচ্ছা দিদি তো মন থেকে বিয়েটা করেনি, কিন্তু এত বছর পর বিয়েটা মেনে নিয়েছে মন থেকে, আমরা যদি তাদের আবার বিয়ের ব্যবস্থা করি। তেজ বলে এত কম সময়ে কি করে হবে? বলে আরে ধুমধাম করে না করলেও একটা বিয়ের আয়োজন তো করাই যাবে। সুধা বলে আমরা ঘরোয়াভাবেও তো এই অনুষ্ঠানটা করতে পারি, যেমন সিঁদুরদান, মালা বদল, তাই না? তখন আসে ঠাম্মি, বলে একদম ঠিক বলেছে আমার নাত বৌমা। আমার পরে যদি কেউ কোনো ব্যাপারে সাহস দেখিয়ে থাকে তাহলে সেটা নাত বৌমা, এই জন্য তো আমি নাত বৌমাকে এতটা ভালোবাসি। সুধা জিজ্ঞাসা করছে আচ্ছা আসার পর থেকে তো ছোটকাকে কোথাও দেখতে পাচ্ছি না, এই সমস্ত আনন্দ অনুষ্ঠানে তো সবার আগে ছোটকারই উৎসাহ দেখতে পাই। ঠাম্মি বলে আর বলো না, মায়ের উপর তার গোসা হয়েছে। এমনিতে তো সারাদিন ভবঘুরের মতো ঘুরেই বেড়ায়, বাড়িতে কতটুকু সময় সে থাকে? বাইরে থেকে ঘুরে আসার পর তো কটা দিন মাত্র বাড়িতে ছিল, সে বাড়ি ছেড়ে আবার চলে গেছে। সুধা বলে ছোটকার কাছ থেকে শুনেছি, তোমাদের কাছ থেকেও শুনেছি, যে ছোট কাকিমুনি নাকি কোনো সময় ছোটকার সাথে ভালো ব্যবহার করেনি। তো ছোটকা হয়তো এই বাড়িতে থাকলে হয়তো তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। হাজার হলে রক্তের টান তো, নিজের সন্তানকে কি ছেড়ে থাকা যায়, ভোলা যায়? হয়তো এই বাড়িটা তাকে সেই স্মৃতিগুলো মনে করিয়ে দেয়, সেই জন্য হয়তো এই বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়ায় ছোটকা। আমরা তো কখনো তার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করিনি, তাই না? সুধা বলে তুমি চিন্তা করো না ঠাম্মি, আমি ছোটকাকে ঠিক এই বাড়িতে ফিরিয়ে আনবো। ঠাম্মি বলে তুমি সত্যি বলছো? বলে হ্যাঁ ঠাম্মি। সুধার মুখে এই কথা শুনে ঠাম্মি খুব খুশি হয়ে যায়, বাড়িতেও সবার মুখে হাসি ফিরে আসে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। তবে হ্যাঁ, শেষ হওয়ার আগে কিন্তু সার্থক একটা ধামাকা দেয়। কালকে নাকি সে একটা আরো বড় ধামাকা করতে চলেছে। তো দেখাই যাবে কি সেই ধামাকা, অপেক্ষায় থেকো সবাই। যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো। টাটা।